দাদা, মালিশ করাবেন নাকি? ডাকটা ভেসে আসছিল জানলার ঠিক পাশ থেকে। এই হাঁকাহাঁকিতে সকাল 6টাতেই সেদিন ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে দেখি আমার পাশে আমার 4 দাদা আর ভাই শুয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, আরে আমি তো বাড়িতে নেই, উইকেন্ডে এসছি ভালকি মাচানে, আর রয়েছি অরণ্য সুন্দরীতে। কাল এখানে এসে থেকেই এই মালিশোলার ব্যাপারটা লক্ষ্য করছি, আর সকালে এই হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার ব্যাপারটায় মুডটাও খানিক চটকে গেল। আরও আশ্চর্যের কথা শুনবেন, এই কর্কশ গলার মালিক যে এত সুন্দর গলায় গান গাইতে পারে সেটা সেদিনকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। তাই এনেছি নাম নিতে হলো, হরি বলো রে মন হরি বলো। এই বাংলার এক প্রত্যন্ত গ্রাম ভালকি। সেখানে গিয়ে আবিষ্কার করেছি মালিশোলা এই সঞ্জয় পাদ্যকারকে। সঙ্গে ভালকি মাচান এলাকাটাকে নতুন করে এক্সপ্লোর করেছি। এখানে এসে বনে জঙ্গলে ঘুরেছি, গ্রামের মিষ্টির দোকানের গরম গরম রসগোল্লা খেয়েছি। মুরগির খামারে গিয়ে দেশি মুরগি ধরার চেষ্টা করেছিলাম, অবশ্য পেরে উঠিনি। এর সাথে 400 বছরের পুরনো রাজবাড়ি আর ডোকরা গ্রামও ঘুরেছি। সেই ভালকি মাচানকে ঘিরেই আমার এই ভিডিও। কিভাবে ভালকি মাচান আসা যায়, কোথায় থাকা যায়, এখানে একদিনে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখে নেওয়া যায়, তার সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে। ভালকি মাচানে বর্ষার সবুজ প্রকৃতি ছাড়াও এই পর্বের বিশেষ আকর্ষণ সঞ্জয় বাদ্যকার। সঙ্গে থাকুন। এই অন্ধকারটা একটা বিশেষ গুরুত্ব রাখে। ঝিঁঝি পোকা ডাকছে, রাত্রিবেলা হলে হয়তো শিয়ালও ডাকবে, আর সকালবেলা প্রচুর পাখি আসে। এর আগের পর্ব যারা দেখেছেন তারা জানেন কিভাবে প্রাণের সন্ধানে বেরিয়ে পড়েছিলাম। যারা দেখেননি তাদের জন্য বলি, শ্রাবণের কোনো এক শনিবার সকাল সকাল আমরা 5 দাদা ভাই মিলে আমার ছোট্ট গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে গিয়েছিলাম কালিকাপুর রাজবাড়ি। সে ভিডিও আপনারা আগের পর্বে দেখে নিয়েছেন। এই পর্বে যাচ্ছি কালিকাপুর রাজবাড়ি থেকে ভালকি মাচানের দিকে। কালিকাপুর রাজবাড়ি থেকে ভালকি মাচানের দূরত্ব খুব একটা বেশি কিছু নয়। পুরো রাস্তাটাই বন জঙ্গলের মধ্যে দিয়ে, এক কথায় চারিদিকে সবুজে সবুজ, তবে ওয়েদার কিছুটা ঘোলাটে। গাড়িতে গান চলছে, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোড়ে আরও 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 দাও প্রাণ। আকাশের দিকে এক ঝলক তাকালে মনে হবে এই ঝেঁপে নামলো বলে। হাওড়ার সাঁতরাগাছি ব্রিজ পেরিয়ে বর্তমান মানকর ভাতকুন্ডা হয়ে আদুরিয়া ফরেস্টের ভেতরের রাস্তা ধরে ছোড়া, সেখান থেকে কালিকাপুর রাজবাড়ি, আবার রাজবাড়ি থেকে ওই একই রাস্তায় ছোড়া ভাতকুন্ডা হয়ে যে রাস্তাটা বাঁ দিকে বেঁকে গেছে, সেই রাস্তাটা ধরে এগোলেই পড়বে ভালকি মাচান। চলে এসেছি ভালকি মাচানের অরণ্য সুন্দরীতে। আমি কোনো আগে থেকে বেসিক্যালি বুক করে আসিনি, এদেরকে ফোন করেছিলাম, জায়গা রেখেছি। পেছনটা দেখুন, পুরো কালো, জোরদার বৃষ্টি আসছে। এই এলাকায় ঘন জঙ্গলের মধ্যে একটাই গেস্ট হাউস, তা হলো অরণ্য সুন্দরী। বর্ষাকালে আসার জন্য লোকজনের হই হল্লাও বেশি নেই, সুতরাং প্রকৃতিকে উপভোগ করার আদর্শ সময় এটাই। আমাদের জন্য এই রুমটা বরাদ্দ করা হয়েছিল, ভাড়া 1800 টাকা। দারুণ কিছু না হলেও জঙ্গলের মধ্যে এটাই অনেক, আর আমাদের 5 জনের জন্য এই রুমটা ছিল পারফেক্ট। আমরা এখানে পৌঁছেছিলাম তখন দুপুর প্রায় শেষ। পেটেও ছুঁচো ইঁদুরে ডন মারতে শুরু করেছে। স্নান করে খাওয়া দাওয়া সেরে নিলাম। ফোন করে ওদেরকে আগে থেকেই সবকিছু বলা ছিল। এদের খাওয়া দাওয়া ঘরোয়া, রেটটাও একদম ঠিকঠাক। আইটেমের মধ্যে মাছটা বেশ ভালো, আর যে জিনিসটা আমি কোনোদিন ভুলবো না সেটা হলো জঙ্গলের আমড়ার চাটনি। এই রকম ফ্লেভারের আমড়ার চাটনি আমি তো কোনোদিন খাইনি। লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম ভালকিকে এক্সপ্লোর করব বলে। চলে এসেছি ভালকি মাচান। পেছনে সেই মাচা, এর ওপর বসে নাকি ভালুক শিকার করত। এর সত্য আমি অবশ্যই জানি না, তবে ভালকি মাচান যদি এইটা দেখতে আসেন তাহলে কিন্তু আপনি ঠকবেন, কারণ এইটা দেখতে আসার জন্য ভালকি মাচানের আসার কোনো প্রয়োজন নেই। তবে এই রাস্তার গ্রিনারি, সৌন্দর্য, কালো পিচের রাস্তা প্রকৃতির মধ্যে দিয়ে, এই সব কিছু নিয়েই কিন্তু এই ভালকি মাচান। সেইটা যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আসুন এই ভালকি মাচানে।
সবুজ জঙ্গলের ভেতর দিয়ে কালো পিচের এবড়ো খেবড়ো রাস্তা চলে গেছে অভিরামপুরের দিকে। এই অভিরামপুরে যাওয়ার আগেই বাঁ হাতে পড়বে ভালকি গ্রাম। এসে উঠেছি অরণ্য সুন্দরীতে, আর অরণ্য সুন্দরীর ঠিক পাশেই রয়েছে সেই মাচানের মাচা, ভালকি মাচানের মাচা। অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমরা এই 5 জন ছাড়া এই এলাকাতে কেউ নেই। মিনিট 10-এর মধ্যে 15-র মধ্যে কেউ যায়নি। আর শুনুন চারিদিকে কত রকম পাখির ডাক আর ঝিঁঝি পোকার আওয়াজ। শেষ বিকেলে বেরোলাম দেশি মুরগির খোঁজে। গ্রামের রাস্তায় লোক বলতে খুব একটা দেখা যায় না এসব এলাকায়। অরণ্য সুন্দরী থেকে বেরিয়ে ডান দিকে যে রাস্তাটা চৌমাথায় পড়বে সেখানেই রয়েছে মুরগির ফার্ম। কাজ নেই তো খই ভাজ। এখন আমরা দেশি চিকেনের সন্ধানে রাত্রিবেলা দেশি মুরগি খাবো, এটাই এখন প্ল্যান হয়েছে। তার রান্না এরাই করে দেবে, কিন্তু কিনে আমাদের আনতে হবে। সেই কোথায় কিনতে পাওয়া যায় সেই জায়গাটা খোঁজে বা গ্রামের ভেতরে আমরা ঢুকবো। বা একটা পোল্ট্রি ফার্ম আছে শুনছিলাম সামনেই, গাড়ি করে যাচ্ছি। গরুর উৎপাত চারিদিকে। পৌঁছে গেলাম একটা পোলট্রি ফার্মে। গিয়ে দেখলাম সেখানে শয়ে শয়ে হাঁস মুরগি ঘুরে বেড়াচ্ছে। তাদের ধরে কার সাধ্য? চেষ্টা যে একবারও করিনি সেইটা বলা ভুল। এখানে সব দেশি মুরগি ছাড়া রয়েছে। এছাড়াও মুরগি 2 ধরনের হয়, একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে সোনালি। এই ব্যাপারটা সম্পর্কে আপনারা সাবধান থাকবেন। সোনালিটা কিন্তু দেশি অবশ্যই নয়। আমাদের ওখানে যেমন পোলট্রি, এখানে সেরকম সোনালি, দেশির মতন গায়ের কালার। কিন্তু দেশি মুরগি কিন্তু দেশি। দিদি, দেশি কিরকম দেখতে হয়? দিদি, দেশি কিরকম হয় দেখতে? দেশি সবসময় পা উস্কো খুস্কো থাকবে, হ্যাঁ, আর ওই নেজটা উপর দিকে উঠানো থাকবে, ওপর দিকে নৌকার মতন। আর পাটা কিরকম হবে? পাটা উস্কো খুস্কো থাকবে, না সরু পা হবে কি? সরু পা হবে। আর সোনালি, আর সোনালিগুলোর পাগুলো মোটা হয়, একটু একটু মোটা, কোনো সরু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দেশি অত পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, ওরা বাইরে চলে যায়, নোংরার মধ্যে থাকে। কালো প্লাস্টিকের চৌবাচ্চা বানিয়ে সেখানে জল ভরে কৃত্রিম উপায় শিঙি মাগুর চাষ করার অভিনব পদ্ধতি দেখে সেদিনকে বেশ অবাকই হয়েছিলাম। খাবার ছড়িয়ে বস্তা হাতে দেশি মুরগি ধরার শেষ চেষ্টা একবার করেছিলাম, ডাহা ফেল। সন্ধ্যায় খাঁচায় না ঢুকলে ও মুরগি ধরা যাবে না বাবু। ফার্মের মালকিনের এই নিদানে আমরা আপাতত রণে ভঙ্গ দিলাম। সামনেই ভালকি গ্রাম, সেখানে চলে এলাম একটু চা খাবো বলে। সারা গায়ে হাঁস মুরগি আর পাঁঠার গন্ধ মেখে দলবল নিয়ে প্রবেশ করলাম চায়ের দোকানে। শহরের সঙ্গে গোলাবেন না, এই চায়ের দোকানে রসগোল্লাও তৈরি হয়। চিনি বড্ড। গরম গরম রসগোল্লা বলতে গেলে কড়া থেকে তুলেই আমাদের দিল। আহ, কি খেতে মাইরি! এখানে এলে এই গরম রসগোল্লাটা একবার অবশ্যই ট্রাই করবেন। আমাদের রসগোল্লা কিং অমিতাভ দা, 5টা 6টা এগুলো, এই রসগোল্লাগুলো 5 টাকা করে। এদিকে সন্ধে 7টা 7:30 মানে সমস্ত দোকানের ঝাঁপ বন্ধ। মুরগি ধরা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। তা আমরা তো ধরতে পারিনি, যে পোলট্রি ফার্মের যে মালকিন বা মালিক তারাও ধরতে পারেনি। বললো যে সন্ধেবেলা যখন মুরগি তার খোপে ইন হবে, মানে এতে ঢুকবে বাসায়, তখন ঢোকার পর আমরা বার করে দেবো। তা ওখানে অন্ধকার ছিল। ভালকিতে যারা এসছেন বা কোনোদিন আসেন বুঝতে পারবেন, পুরো জায়গাটা পুরোটাই অন্ধকার। আমরা এখন অরণ্য সুন্দরীতে এসেছি সেই মুরগিটাকে ধরে নিয়ে এসে, সেই জন্য এই ভিডিওর অবতারণা। এ হচ্ছে 1 কিলো 400 টাকা করে কিলো। কত করে কিলো নিল? 400 টাকা করে কিলো নিল, মানে 4 4 16, 560 টাকা, 550 টাকার মতন এই মুরগিটা, দেশি মুরগি। হয়তো 1 কিলোর কাছাকাছি মাংস কতখানি বেরোবে? 1 কিলোর কাছাকাছি মাংস বেরোবে। আজকে রাত্রিবেলা চিকেন কষা দিয়ে রুটি, মানে দেশি মুরগি। আর এই ব্যাপারটা সবসময় খেয়াল রাখবেন, দেশি বলে কিন্তু অবশ্যই এখানকার গ্রামবাসীরা সেটা করে না। সোনালি মুরগি চালান হয়, সেটা আমাদের ওদিকেও হয়, এদিকেও হয়তো সব জায়গায় হয় না,
কিন্তু হয়, এই ব্যাপারটা একটুখানি কেয়ারফুল থাকবেন। রাতের বেলা অরণ্য সুন্দরীর বাইরে অন্ধকারটা কত বেশি গভীর সেটা একটু দেখে নিন। আমি এখন রয়েছি অরণ্য সুন্দরীর যে গেস্ট হাউস আছে তার ঠিক বাইরে। পুরো মানে অন্ধকারটা ফিল করার মতন, সত্যি কথা বলতে কি বিভিন্ন জায়গায় ঘুরি, অন্ধকারটাকে আমি ফিল করি এবং আপনাদেরও ফিল করানোর চেষ্টা করি। এই প্রকৃতিটাকে বোঝার জন্য কিন্তু এই অন্ধকারটা একটা বিশেষ গুরুত্ব রাখে। ঝিঁঝি পোকা ডাকছে, রাত্রিবেলা হলে হয়তো শিয়ালও ডাকবে, আর সকালবেলা প্রচুর পাখি আসে আমি শুনলাম, কিন্তু আপাতত এখন অন্ধকার। আমি বলছি, আর টর্চটা একটুখানি বন্ধ করে দে, অন্ধকারটা দেখুন। রাত 9টার মধ্যে রান্না রেডি, আমাদের খাওয়া দাওয়াও 10টার মধ্যে শেষ। সারাদিন ঘোরাঘুরিতে টায়ার্ড ছিলাম। পরের দিন ঘুম ভাঙলো মাসাজ ওলার ডাকে। দাদা মালিশ করাবেন নাকি? এই অরণ্য সুন্দরী ভালকি মাচানে এসে সঞ্জয় বাদ্যকার এখানে আসলেই, যদি আপনারা আসেন কোনোদিন, অবশ্যই শুনতে পাবেন, দাদা মালিশ করবেন নাকি, দাদা মাসাজ করবেন নাকি। মোটে 100 টাকা। খুব গরিব লোক, মাসাজ করুন আর নাই করুন 100 টাকা ওকে দেবেন, কারণ ওর বাচ্চা আছে। মানে এটা আমার তরফ থেকে আবেদন। আর লোকটাও খুব ভালো, কিন্তু খুব ভালো গানও গায়। সেই গানের স্যাম্পল কিন্তু আমি এই ভিডিওতে দিচ্ছি। নিতাই এনেছি, হইলাম গান করি, হইলাম। নিতাই এনেছি নাম, নিতে হলো হরি বলো রে মন হরি বলো। বনের পাখিকে নিতাই হরি বলালো, এই হরি নাম দিয়ে নিতাই জগৎ মাতালো। নিতাই এনেছে নাম, নিতে হলো হরি বলো রে মন হরি বলো। তোমার সংসার কি করে চলে? আমার সংসার সে মেসেজ গুলি চলে, গেস্টে এলে কাজকর্ম হয়, তাহলে হয় না গো। আমার একটু জীবিকা আছে। চাষবাস, চাষাবাদ কিছু আছে? চাষবাস কিছু নয়। আমি হচ্ছে বাদ্যকর, নামটা হচ্ছে সঞ্জয় বাদ্যকর। বাড়ি আমার ভালকি গ্রাম, বাড়ি ভালকি গ্রাম। আমার অবস্থা সে শোচনীয় অবস্থা, বাড়ি ঘর কিছু নাই, ঘোড়া বুকটা পড়ে গেছে। এরকম বাচ্চা, শিশু বাচ্চা, 10 মাস বয়স, 10 মাস। তাই এইভাবে আমার সঙ্গে চলে সংসারটা। দিনে রাতে তোমায় আমি খুঁজা মরি রে, আমার সোনা বন্ধু রে, আমার কোথায় হইলা রে, সোনা বন্ধু রে, আমায় কোথায় হইলা রে। প্রথম দিকার কালে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দিকার কালে বন্ধু কথা দিয়েছিলে, তুমি ভুলতে পারো বন্ধু, আমি পারবো না, আমায় সোনা বন্ধু রে, আমার কোথায় হইলা রে। কি কি বাজনা বাজাও? ঢোল, ঢোল, খোল, তবলা সব বাজায়। কোন সময় বাজনা বাজাতে হয় তোমাদের? দুর্গা পুজো, কালী পুজো সব। কত করে পাও তখন? দুর্গা পুজো 4 দিনে 2000 টাকা। আমার গ্রামে কিনে ঢোল বাজায়। এখানে লোকজন আছে তো, মাইক করা হয়, ঢোল বাজানো হয়। ঝিঙে ফুলে পাকুড়ে পাকুর, ঝিঙে ফুলে পাকুড়ে পাকুর, বড় বড় দুর্গা ঠাকুর, বড় বড় দুর্গা ঠাকুর। নিবি বাসটা থামুক আগে চল, তুই কেনে ঢুসাই দিলিব। কোথাও ঘুরতে গেলে এমন এমন লোকের সঙ্গে আলাপ হয় যাদের জন্য আবার সেই জায়গায় যাবার ইচ্ছাটা জাগার দেয়। তবে এখন আমার ইচ্ছে করছে প্রকৃতির মধ্যে, অর্থাৎ গাছের তলায় বসে লুচি খেতে। লুচি আর সাদা আলুর তরকারি। আজকেই আমরা ভালকি মাচান ছেড়ে বেরোবো। এখান থেকে যাব যমুনা দিঘি, সেখান থেকে ডোকরা গ্রাম। সঙ্গে থাকুন। গাছের ছাওয়ার আলো আধারিতে ব্রেকফাস্ট। তবে বর্ষাকালে এসেছি, বৃষ্টি যে কোনো সময় আসতে পারে, চাইলে কিন্তু শীতকালে আপনারাও এখানে ব্রেকফাস্টটা সারতে পারেন। আজকে আমাদের ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে গেল। আজকে এখান থেকে বেরিয়ে চলে যাব। এখানকার অনেকগুলো দেখার জায়গা রয়েছে, তার মধ্যে রয়েছে ডোকরা গ্রাম, এটা আপনারা হয়তো অনেকেই জানেন, আর যমুনা দিঘি। এছাড়াও এই জায়গা থেকে শ্যামরূপার মন্দির কিন্তু
যাওয়া যায়, সবই এদের সঙ্গে কথা বলে আপনাদের নিজেদের যদি গাড়ি থাকে নিজেরা আসতে পারেন, অথবা এদের সঙ্গে কথা বললে এরা গাড়ি কিংবা টোটো ইত্যাদি ব্যবস্থা করে দেয়। দিনে রাতে তোমায় আমি পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে ঝুলছে কুকুর, গোছা ভরা চুল। চলে এলাম যমুনা দিঘি, তবে এখানে পদ্মফুল নেই, রয়েছে হরেক রকম মাছ। ওয়েস্ট বেঙ্গল স্টেট ফিশারিজ ডিপার্টমেন্টের গেস্ট হাউস রয়েছে এখানে। টোটাল আমাদের অ্যাকচুয়ালি এখানে হচ্ছে টোটাল পুকুর হচ্ছে 42 এই লাইনে হচ্ছে আপনার 1.5 কিলোমিটার যেতে হবে, তবে এন্ড পয়েন্ট পাবেন, ঠিক আছে। আর পুরোটায় 167-200টা কাছাকাছি আম গাছ আছে পুকুরে পারে, এবং শাল সেগুন গাছ আছে। পুকুরগুলো কি পরপর পরপর লাইন দিয়ে পরপর। বলতে পারেন ভালকি মাচান এলাকায় আরও একটা থাকার জায়গা, তবে এটা কিন্তু বনের মধ্যে নয়। ভালকি মাচান ঘুরতে এসছেন, সেখানে অনেকগুলো থাকার জায়গা আমি লোকেট করার চেষ্টা করছি, আগে একটা দেখিয়েছি। আর এইটা হচ্ছে যমুনা দিঘি আম্রপালি ট্যুরিস্ট কমপ্লেক্স। এখানে কি ভাড়া টাড়া ইত্যাদি ইত্যাদি সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো। আর এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ ডিপার্টমেন্টের, মানে গভর্নমেন্টের একটা ছোঁয়া রয়েছে। তবে ঘরগুলো আমি দেখে এলাম, মোটামুটি এখানে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে, খারাপ লাগবে না। যমুনা দিঘি ত্যাগ করে আমাদের পরবর্তী গন্তব্যস্থল ডোকরা শিল্পের জন্য বিখ্যাত ডোকরা গ্রাম। আকাশটা লক্ষ্য করুন, একদম পারফেক্ট একটা ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে। এই যমুনা দিঘি থেকে ডোকরা ভিলেজ খুব একটা দূরে নয়, তবে ডোকরা গ্রামের ভিডিও নিয়ে আসছি সামনের পর্বে। তার আগে শুনে নিন কিভাবে এই এলাকায় আসবেন। হাওড়া থেকে পূর্ব রেলের ট্রেনে চেপে নেমে পড়ুন বর্ধমানের মানকর। সেখানে 200 টাকা দিয়ে টোটো বুক করে আধ ঘন্টার মধ্যে চলে আসতে পারেন ভালকি মাচান। সেক্ষেত্রে গাড়ি বুক করলে নেবে 500 টাকা। গেস্ট হাউসকে বললে ওরাই গাড়ি কিংবা টোটোর ব্যবস্থা করে দেবে, অথবা হাওড়া থেকে একইভাবে ট্রেনেতে গলসিতে নেমে সেখান থেকে গলিগ্রাম অবিরামপুর হয়ে চলে আসুন ভালকি মাচান। আর থাকার যে জায়গাগুলো দেখালাম সেগুলোর ফোন নাম্বার নিচের ডেসক্রিপশন বক্সে তো দেওয়াই রইল। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় চলে এলে এই জায়গাটা ভালো না লেগে উপায় নেই। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে সামনের পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।